বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার হাজির হয়েছি বিশেষ ক্লাস অ্যাসাইনমেন্ট 3। দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর গণিত। করোনাকালীন এই দুঃসময়ে সরকারের খুব কার্যকরী এবং প্রশংসনীয় পদক্ষেপ অ্যাসাইনমেন্ট, যাতে করে শিক্ষার্থীদের শিক্ষণ ফল সম্পন্ন হয় এবং লেখাপড়ার গতি কিছুটা হলেও ফিরে আসে। কারণ শিক্ষার্থীরা বাসায় বসে অলস সময় পার করছে, কোনো পড়াশোনা নেই, কোনো কাজ নেই, তাই সরকারের খুব কার্যকরী পদক্ষেপ। তো আর কথা নয়, আমরা সরাসরি আমাদের প্রশ্নে ফিরে যাই। আজকে অষ্টম শ্রেণীর গণিতে 2টি নিয়মে গাণিতিক সমস্যা রয়েছে। 1 নম্বর হলো সরল মুনাফা, 2 নম্বর হলো চক্রবৃদ্ধি মুনাফা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে বছরের প্রথমেই কিন্তু ধারণা পেয়েছ। তারপরও আজকে যে গাণিতিক সমস্যা রয়েছে আমি চেষ্টা করব সহজ সাবলীলভাবে বোঝানোর জন্য, যাতে করে তোমাদের বুঝতে কোথাও সমস্যা না হয়। দেখো আমাদের কী প্রশ্ন রয়েছে। সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি 15,000 টাকা, তার মানে আসল 15,000 টাকা। সঞ্চয় স্কিমের পূর্ণ হওয়ার সময়কাল n = 3 বছর, তার মানে কি সময় 3 বছর। সঞ্চয় স্কিমের মুনাফার হার আর 9%। তো মুনাফার হার দেওয়া আছে। প্রশ্ন হলো সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ কত। তার মানে এখানে সময়কাল দেওয়া আছে 3, এখানে কিন্তু 3 রয়েছে। তার মানে আমাদের প্রশ্ন বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি। খ 2 নং ধাপের, তার মানে এই যে 2 নং ধাপ, 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল কত, 3 বছর পর সরল মুনাফায়, তার মানে কি যেহেতু আমাদের পুরোটা সরল মুনাফা, চক্রবৃদ্ধি এখানে আসবে না, মুনাফা আসল কত, মুনাফা আসল এ। তো এর মধ্যে কয়টা জিনিস রয়েছে, 2টি জিনিস। তোমরা নিশ্চয়ই জানো, আমরা এটা নিয়ে আর আলোচনা করব না। গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে ডিটেলস আলোচনা হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তো আর কথা নয় প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরাসরি এর সমাধানে যাই। তোমাদের কাছে প্রশ্ন রয়েছে, তারপরও প্রয়োজন যদি হয় তোমরা প্রশ্ন দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কয়ের সমাধান করব। কী হবে দেখো। সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3, তার মানে কি দেয়া আছে এখানে, সময় n = 3 বছর। বসে মুনাফার পরিমাণ কত। তা আমরা কি জানি, আমরা জানি I = PNR। কি কি দরকার, PNR। n তো পেয়ে গেলাম, কার মান দরকার, P এবং R। P কত, মূলধন P = 15,000 টাকা। আর মুনাফার হার, মুনাফার হার আর সমান 9%। এটাকে ভেঙে লেখা যায় 9/100, মানে 0.09। আমরা সব মান পেয়ে গেলাম। তা আই এর মান সহজেই বের করতে পারি। কীভাবে দেখো, P 15,000 গুণ n কত, 3 গুণ আর কত, 0.09। তোমরা ইচ্ছে করলে এখানে 0.09 না লিখে 9/100 লিখতে পারো। সেক্ষেত্রে কাটাকাটি কিন্তু সহজ হয়ে যায়। কী হবে দেখো, আমরা যদি 9/100 লিখি, 9/100, 1 0 2 0 1 0 2 0 কাটা গেল, নিচে কিন্তু আর কিছু থাকলো না। তার মানে সিম্পল গুণ 150 গুণ 3 গুণ 9। তোমরা ক্যালকুলেটর ইউজ করলে পাবে 4050 টাকা। তার মানে কি আমাকে বের করতে বলছে মুনাফার পরিমাণ আই, অতএব আই = 4050 টাকা। আমরা খুব সহজে কয়ের সমাধান পেয়েছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, ক্ষয়ের সমাধান কীভাবে দেখো। 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল, 2 নং ধাপের সময়কাল ছিল কত, 3 বছর।
সরল মুনাফায় সরল মুনাফার সূত্র ব্যবহার করব আমরা, মুনাফা আসল নির্ণয় করব। তার মানে আমরা কয়ে যে মান পেয়েছি ক্ষয়ে কিন্তু একই মান। কেন? এখানেও 3 বছর, এখানেও 3 বছর, মানে কিন্তু কোনো পার্থক্য হবে না। তা আমরা খুব সহজে লিখতে পারি ক থেকে পাই মুনাফার পরিমাণ। কীভাবে দেখো একটু, খ ক থেকে পাই মুনাফার পরিমাণ আই ইকুয়াল 4050 টাকা। মুনাফা আসল, তার মানে কি? মুনাফা যোগ আসল, মুনাফা আসল। আসল কত ছিল? আসল ছিল 15,000 টাকা। তো 15,000 টাকার সাথে 4050 টাকা কী হবে? যোগ হবে। তো অতএব মুনাফা আসল এ ইকুয়াল মুনাফা যোগ আসল। তোমরা আসল যোগ মুনাফা তাও কিন্তু লিখতে পারো, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো মুনাফা কত পেয়েছি আমরা? 4050 যোগ আসল আমাদের দেওয়া আছে উদ্দীপকে কত? 15,000 টাকা। কত হবে? সিম্পল যোগ 19,050 টাকা। তার মানে নির্দিষ্ট সময়কাল কত? 3 বছর। 3 বছর পর আমি মুনাফা এবং আসল একত্রে কত টাকা পাবো? 19,050 টাকা। তা আসল কত ছিল? 15,000 টাকা, বাকি যুক্ত হলো কি? মুনাফা। আমার মনে হয় খুব সহজ একটি অঙ্ক, তোমাদের বুঝতে সমস্যা হয়নি, প্রয়োজনে তুলে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় পার্ট চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। এক্ষেত্রে একটু ব্যতিক্রমী নিয়ম, তোমরা নিশ্চয়ই জানো, তারপরও না জানলে আমরা গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে ডিটেলস আলোচনা হবে, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো কী কী দেওয়া আছে। সঞ্চয় স্কিমের মূলধন পি 15,000 টাকা, সঞ্চয় স্কিমের পূর্ণ হওয়ার সময়কাল 3 বছর, সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান 9%। তার মানে কি? সরল মুনাফার ক্ষেত্রে যা ছিল চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও ঠিক সেম উদ্দীপক বা সেম তথ্য, শুধু গাণিতিক সমস্যা ভিন্ন। কীরকম দেখো, 1 ক প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্রসহ উল্লেখ করো। প্রথম বছরান্তে কথার মানে হলো 1 বছরে। খ দ্বিতীয় বছরান্তে, বাকিটা সেম, তার মানে দ্বিতীয় বছরান্তে সময় 2 বছর। গ তৃতীয় বছরান্তে একই জিনিস, শুধু সময় 3 বছর। ঘ নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। তার মানে উদ্দীপকের আলোকে আমাকে চক্রবৃদ্ধি মুনাফা, মূলধন নয় কিন্তু, প্রত্যেক ক্ষেত্রে কী ছিল? মূলধন মূলধন মূলধন, এখন কিন্তু কি? চক্রবৃদ্ধি মুনাফা। তার মানে যে চক্রবৃদ্ধি মূলধন পাবো তা থেকে মূলধন বিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা পাবো। উমো নির্দিষ্ট সময়কাল 3 বছর, তার মানে 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা। তার মানে আমরা কিন্তু ঘয়ের যে চক্রবৃদ্ধি মুনাফা এখানে ব্যবহার করতে পারবো। তার সরল মুনাফা, যেহেতু সরল মুনাফা বের করতে বলা হয়েছে, উদ্দীপক একই, প্রথম সরল মুনাফার অংশ থেকে কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি, কিন্তু লিখবো না, কারণ হলো কি? আগেরটা এটা আলাদা অঙ্ক। নিচে আরেকটি প্রশ্ন রয়েছে, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আমরা পার্থক্য সকারকারে দেওয়ার চেষ্টা করব ছোট্ট করে। পরবর্তী প্রশ্ন, সমবায় সমিতির স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো? কোনটা সুবিধাজনক বা সুবিধাজনক নয় তা কিন্তু আমরা এই গাণিতিক সমস্যা যখন সমাধান করব তখন কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমাদের কাছে যদিও প্রশ্ন রয়েছে, তারপরও একটু এক নজর প্রশ্ন দেখে নাও। উদ্দীপকের যে মান ঠিক আগের মতোই আমরা লিখে নিচ্ছি। দেখো, মূলধন পি 15,000 টাকা, সময় n ইকুয়াল 1 বছর। যেহেতু বলা হয়েছে
প্রথম বছরান্তে মুনাফার হার আর ইকুয়াল 9%। এটাকে আমরা 9/100 আকারে লিখব। মোটামুটি শেষ। বের করতে বলা হয়েছে কি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল কত। তো দেখো আমরা সূত্র জানি কি, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার 1। না, যেহেতু বলছে সূত্রের বিবরণ সহ n টু দি পাওয়ার n। কী ক্ষেত্রে n-তম বছর, আমরা সময় জানি না, যেহেতু এখানে সময় কত 1, তা আমরা এখানে লিখব পি এর মান কত 15,000, 1 যোগ আর এর মান কত 9/100, n এর মান কত 1 বছর। 15,000 এটাকে লসাগু করলে 100 যোগ 9 1, 15,000 109/100। যেহেতু পাওয়ার 1 একবারে রয়ে গেছে, সিম্পল কাটাকাটি 1 0 2 0 1 0 2 0 থাকে কি 150 গুণ 109। যদি তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে, যেহেতু বড়, আমি তোমাদের সুবিধার জন্য আগে করে নিয়েছি 16,350, 16,350 টাকা। কী ছিল প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এই যে চক্রবৃদ্ধি মূলধন ছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষয়ের সমাধান কি? ক্ষয়ের প্রশ্ন কী ছিল দ্বিতীয় বছরান্তে। এক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি পরিবর্তন করব না, শুধু একটুকু বিষয় সময় হবে এর পরিবর্তে 1-এর পরিবর্তে 2, আর বাকি সব তথ্য একই। সেক্ষেত্রে এখানে 1-এর পরিবর্তে হবে 2, এখানে হবে কত 2, এখানে যেহেতু 2, তার মানে কি 2 বার গুণ হবে 109 গুণ 100। তার মানে কি হলো দেখো, যে আমরা কাটাকাটি করার পরে কি থাকলো, উপরে 150 109 109 আর নিচে 100। আমরা তোমাদের সুবিধার্থে সহজে ক্যালকুলেটরের সাহায্যে আমি করে রেখেছি। উত্তর হলো 17,821, 17,821.50 টাকা, 50 টাকা অ্যান্সার। কী পেলাম আমরা দ্বিতীয় বছরান্তে, তার মানে 2 বছরে, এই সময় 2, এটুকু পার্থক্য, বাকি সব ইনফরমেশন একই। আশা করি কোনো সমস্যা নেই, তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, গয়ের সমাধান কী ছিল তৃতীয় বছরান্তে, তার মানে কি সময় 3, খুব বেশি পরিবর্তন হবে না, এদের পরিবর্তন 2-এর পরিবর্তে কী হবে 3। এক্ষেত্রেও দেখো 3 3, এক্ষেত্রে আর একটু বেড়ে যাবে, কি বেড়ে যাবে 109/100। 3 যেহেতু 1 বার 2 বার 3 বার, আর গুণের ক্ষেত্রেও একটু পরিবর্তন হবে। কী হবে পরিবর্তন দেখো, তোমরা এগুলো গুণ করে নিবা, উপরেগুলো উপরে গুণ করবে আর নিচেগুলো নিচে গুণ করবে, দেন ভাগ করবে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে ভাগ করে রেখেছি কত 19,425, 19,425.435 টাকা অ্যান্সার। আমরা সহজে
আরও একটি গাণিতিক সমস্যা সমাধান করলাম গ, তৃতীয় বছরান্তে, তার মানে 3 বছরে। এক্ষেত্রে আমার মনে হয় তোমরা কিন্তু না বোঝার কথা না, তোমাদের সুন্দর করে তুলে নাও। প্রত্যেকটা অংশ ক, খ, গ আলাদাভাবে কিন্তু হবে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে ছোটো ছোটো করে সংক্ষেপে করেছি। তোমরা কিন্তু মুছে মুছে করতে পারবে না, তোমাদেরকে আলাদাভাবে পূর্ণটা আবার করতে হবে। আশা করি তোমরা বুঝে নিয়েছো। তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, ঘ মানে ক, খ, গ, এবার ঘ। তো এই প্রশ্নটা কি তোমাদের কাছে প্রশ্ন রয়েছে, তোমরা মিলিয়ে নাও। নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা, তার মানে প্রথমে আমাকে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। আমি কিন্তু প্রথমে আলোচনা করে নিয়েছি, সেই মূলধন থেকে আসল যদি বিয়োগ করা হয় তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে। এক্ষেত্রে আমরা একটু গয়ের সাহায্য নেব। দেখো 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত আমাদের কিন্তু বের করা রয়েছে, আমরা এটার সাহায্য নেব। লিখবা গ থেকে পাই। আমরা একটু মুছে নিচ্ছি, খুব ছোট লেখা, দেখে নাও। গ থেকে পাই চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল 19,425.43 টাকা। বলতে পারো কেন এটা ইউজ করব, আমাকে প্রশ্নে বলা হয়েছে তৃতীয় বছরান্তে, মানে 3 বছরে। 3 বছরে আর তৃতীয় বছরান্তে একই কথা, এই জন্য এই পার্ট আমরা করব না। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের করার নিয়মটা হলো কি, এই চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বিয়োগ করতে হবে। তো আমরা কি লিখি, অতএব চক্রবৃদ্ধি মুনাফা আই ইকুয়াল সি মাইনাস পি। সি বলতে এই মাত্র আমরা যা পেলাম 19,425.43 বিয়োগ পি বলতে উদ্দীপকে দেওয়া ছিল 15,000 টাকা। বিয়োগ করলে সিম্পল বিয়োগ, আমি তোমাদের জন্য বের করে রেখে দিয়েছি 4,425.43 আমরা কিন্তু আরও একটি, তার মানে ঘরের ক্ষেত্রে এই নিচের অংশ কোনো প্রয়োজন নেই, এটুকুর কোনো প্রয়োজন নেই। বোর্ডে যে অংশটুকু রয়েছে শুধু এটুকু লিখলে কিন্তু আমাদের ঘ। অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, নম্বর গাণিতিক সমস্যা। তোমরা জানো সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে একটি অংশের সাথে আরেকটি অংশ সম্পর্কিত। নম্বর প্রশ্ন হলো নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে। আমরা কিন্তু 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে গেছি, তার মানে এই লাইনটি আমরা সম্পূর্ণ লিখব না। কি লিখি দেখো একটু, সংক্ষিপ্ত কারেকশন, এটা হলো এখানে লাগবো ঘ থেকে পাই। আমরা কালি ভিন্ন ইউজ করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। ঘ থেকে পাই, এটা লেখার কোনো দরকার নেই। চক্রবৃদ্ধি মুনাফা কত ছিল, 4,425.43 টাকা। আমরা কিন্তু এটা ঘ থেকে পেয়েছি তাই লিখে দেবো। আমি যেভাবে মুছে লিখছি তোমরা কিন্তু এভাবে মুছে লিখতে যাবে না, তোমরা কিন্তু এই যে অংশটুকু ঠিক যা লেখা আছে এভাবেই সমাধান করবে। এখন বলছে কি, আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে গেলাম, প্রয়োজন কি সরল মুনাফা। প্রিয় শিক্ষার্থীরা, সরল মুনাফার অংশে কিন্তু আমরা ঠিক সেম অঙ্ক করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপর বোঝার সুবিধার্থে আমি আবারও ডিটেলস করছি। কীভাবে দেখো, মূলধন পি ইকুয়াল
15,000 টাকা সময় n ইকুয়াল 3 বছর, মুনাফার হার আর ইকুয়াল 9%, এটাকে ভাঙলে হয় 9/100। অতএব সরল মুনাফা আই ইকুয়াল PN আর 15,000 3 9/100। এটা গাণিতিক সমস্যা করলে হয় 4,050 টাকা। তো আমাদের প্রশ্ন কি? সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। দুটোর মধ্যে বড়কে চক্রবৃদ্ধি মুনাফা, 4,425.435 বিয়োগ 4,050, 4050 টাকা। সিম্পল বিয়োগ করলে কত হয় আমি তোমাদের জন্য বোঝার সুবিধার্থে করে রেখেছি। 375.435 টাকা অ্যান্সার। তার মানে উমো এর গাণিতিক সমস্যার সমাধান এইটুকুই। আশা করি বোঝাতে কোনো রকম সমস্যা হয়নি, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্ন হলো চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য। আমি ছক আকারে পার্থক্য লিখে নিচ্ছি, তোমরা সুন্দর করে তুলে নিলেই হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ছক আকারে পার্থক্য। সরল মুনাফা প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। সংজ্ঞা: চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়। ব্যাখ্যায় আসে। তার মানে আমি কারো কাছ থেকে 500 টাকা বা তুমি কারো কাছ থেকে 500 টাকা ধার নিলাম, ঋণ করলাম। তোমার সাথে চুক্তি হলো যে 1 বছর শেষে তুমি তাকে কত টাকা দিবা? 100 টাকা দিবা। 500 টাকায় 100 টাকা, এটা হলো সরল মুনাফা। হয়তো তুমি 1 মাসে দিতে পারলে না, 2 মাস পর দিলাম বা 3 মাস পর দিলাম, তাও কত টাকা দিতে হবে? 100 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি ভিন্ন। কীরকম? তুমি তার কাছ থেকে নিলাম 500 টাকা, তোমার কন্ডিশন যে 1 বছর শেষে তুমি তাকে 600 টাকা দিবা। কোনো কারণে তুমি 100 টাকা 1 বছর পরে দিতে পারলে না। তার মানে কি 1 বছর পর মূলধন হয়ে গেল কত? তার 600 টাকা। তুমি আনছো কত টাকা? 500, কিন্তু 500 মূলধন নেই। চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে 1 বছর পর মুনাফা মূলধনের সাথে যুক্ত হয়ে নতুন মূলধন হবে এবং তার উপরে কিন্তু আবার সুদ দিতে হবে। এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। এখন দেখো, সরল মুনাফা সূত্র হলো I = PNR, চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হলো I = C - P। এখানে C হলো চক্রবৃদ্ধি মূলধন, তোমরা একটু আগে শিখেছো। তো C সূত্র কি? P × 1 + R হোল টু দি পাওয়ার n আর -p তে রয়ে গেছে। 3 নম্বরে বছরের শেষে শুধু মুনাফা দিতে হয়। তুমি 1 বছর পর দিবা, বছরের শেষে মুনাফা মূলধনের সাথে যুক্ত হয়ে যায়। তার মানে কি তুমি না দিতে পারলে মুনাফা মূলধন হয়ে যাবে। 4 সরলভাবে বৃদ্ধি পায়। সরলভাবে সিম্পল, কম, আর চক্রাকারে বৃদ্ধি পায়। মানে মুনাফা যদি মূলধনের সাথে যুক্ত হয়ে যায় তাহলে মূলধন কি হয়ে গেল? বেড়ে গেল। এটাকে বলা হয় চক্র আকারে বৃদ্ধি। তা আশা করি ছোট্ট একটু পার্থক্য, তোমরা নিজেরাও এর থেকে সংযোজন বিয়োজন করতে পারো অথবা এটাও লিখে নিতে পারো। তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, শেষ প্রশ্ন ছিল সমবায় সমিতির ক্ষেত্রে কোন মুনাফা, সরল মুনাফা নাকি চক্রবৃদ্ধি মুনাফা বেশি সুবিধাজনক? তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সরল মুনাফা নাকি চক্রবৃদ্ধি মুনাফা কোনটি সুবিধাজনক। তা আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু লিখে দিয়েছি যে উপরের গাণিতিক বিশ্লেষণ থেকে বলা যায় যে সমবায় সমিতির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার থেকে সরল মুনাফা বেশি সুবিধাজনক। নিশ্চয়ই তোমরা তাই বুঝতে পেরেছ। এটুকু লিখে দিলে হবে বা তুমি তোমার মতো করে লিখলেও হবে।
আশা করি বুঝতে পেরেছ। তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 6, 11, 16, 21 প্যাটার্নের বীজগণিতীয় রাশি নির্ণয় করো। আমরা রাশি নির্ণয় করব কীভাবে দেখো, দেওয়া আছে 6, 11, 16, 21। ডিফারেন্স বের করি প্রথমে। 5, 5, 5। প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 5। দেখো প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান সমান 5। তা আমরা ধরে নিয়েছি যে 5 আকারে কিছু হবে। একটু ব্যাখ্যায় যাই। দেখো 6 মানে কি? 5 গুণ 1 যোগ 1। 11 মানে কি? 5 গুণ 2 যোগ 1। 16 মানে কি? 5 গুণ 3 যোগ 1। 21 মানে কি? 5 গুণ 4 যোগ 1। তাহলে 5-এর সাথে 1, 2, 3, 4 একবারে গুণ হয়েছে, সাথে কি 1 যোগ। তাহলে লিখতে পারি অতএব প্যাটার্নের বীজগণিতীয় রাশি সমান সমান 5ক যোগ 1। নিশ্চয়ই বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। সুন্দর করে তুলে নাও। 2 নং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রশ্ন হলো একটা চিত্র চিত্র চিত্র, এর পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত হবে? চিত্র আঁকো। আমাকে কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে। কীভাবে দেখো, কয়টি কাঠি আছে? 1, 2, 3, 4, 5, 5টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি। তো পরের চিত্রে কাঠির সংখ্যা কত হবে? নিশ্চয়ই 11টি। এবং চিত্রটি আঁকতে বলছি, কী হবে দেখো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 এই হলো 11। নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছ? সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 3 এবং 4 দেখো এবং উত্তর দেখে নাও। 1 মিটার কাকে বলে? সুন্দর করে লেখা আছে, তারপর আমি পড়ে শোনাচ্ছি। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুবরেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের, মানে 1 কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলে। তোমরা সুন্দর করে মুখস্থ করে নেবে। অধিক পরিমাণ বায়ুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম হলো কুইন্টাল এবং মেট্রিক টন। নিশ্চয়ই বুঝতে পেরেছ, সুন্দর করে তুলে নাও। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 5 এবং 6 নং। উত্তর দেখো। প্রশ্ন হলো 1 একর সমান কত বর্গমিটার? তা আমরা কি জানি? 1 একর সমান সমান এত বর্গমিটার। তো 10 একর গুণ 10 একর গুণ 10। সিম্পল গুণ, গুণ করলে কি হবে? বর্গমিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছ।
2.54 সেন্টিমিটার সমান সমান 1 ইঞ্চি। তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কম ভাগ হয়ে যাবে। আমাকে প্রশ্ন বলছে 160, তো 160 সেন্টিমিটার 1 গুণ 160 2.54 ইঞ্চি। তোমরা সুন্দর করে ক্যালকুলেটর ব্যবহার করব, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আগেই করে নিয়েছি। উত্তর হলো 62.99 ইঞ্চি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সুন্দর করে তোমার নোট খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন। একটি ঘরের আয়তন এত ঘন সেন্টিমিটার এবং বায়ু পায়ের তুলনায় এত গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম? কিলোগ্রাম মিন্স কেজি। তো আমরা সহজে কীভাবে সমাধান করি দেখো। এটা তোমাদের সৃজনশীলের একটি অংশ তুলে দেওয়া হয়েছে। আমরা কি জানি? 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 129 গ্রাম। তাই এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন গুণ, নিশ্চয়ই বুঝতে পেরেছ, 0.0129 গুণ 768,000 গ্রাম। এটা সিম্পল গুণ, তোমরা ক্যালকুলেটরের ক্ষেত্রে ইউজ করবে। তাতে হবে 72 গ্রাম। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আগে থেকে করে নিয়েছি 990.72 গ্রাম। আমাকে কি বের করতে বলা হয়েছে দেখো তো একটু। কিলোগ্রাম। তো কিলোগ্রাম কথা মানে কি? কেজি। তাই গ্রাম থেকে কেজিতে নিতে হলে কী করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। 990.72 ভাগ 1000 কি লিখব? কিলোগ্রাম। শূন্যের ভাগ সবচেয়ে সহজ ভাগ। 3 শূন্য 3 ঘর বামে দশমিক পড়বে, তাহলে কী হবে? 0.997072 কিলোগ্রাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আশা করি সমস্যা হবে না। সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অ্যাসাইনমেন্ট ক্লাস তোমাদের কেমন লেগেছে জানি না, তবে ভালো লাগলে আমার কষ্ট সার্থক। তো ক্লাসটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও যারা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা খুব দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে নাও, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্ট দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।